আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের মঙ্গলবারের আজকের আমাদের ক্লাসের কন্টেন্ট হচ্ছিল আমরা এক্সারসাইজ করব। বেসিক্যালি দুইটা ক্লাস আমাদের হয়ে গেছে অলরেডি। আমরা গত দুইটা ইন্ট্রোডাক্টরি দুইটা প্রাইমারি লেসন করার পরে বেসিক্যালি ওই দুইটা ক্লাসকেই রিভিউ করে আমরা এক্সারসাইজ করব ইনশাল্লাহ। এটা একটা কন্টিনিউয়াস বিষয় থাকবে। আমরা থিওরি পড়ব, থিওরি করার সাথে সাথে এক্সারসাইজ করব এবং এক্সারসাইজের মধ্যে অনুশীলনী বইয়ের মধ্যে যেগুলো আছে আমি ওগুলো ইনশাল্লাহ আপনাদের মধ্যে সার্কুলেট করব। তো এখানে প্রথমে বিষয়টা বলে রাখি, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই এক্সারসাইজটা চেক করতে পারছি না, কারা করতে পারছেন। তবে আপনারা নিজ দায়িত্বে সিনসিয়ারলি এটা করবেন। পরবর্তীতে আমাদের বিভিন্ন পরীক্ষা যখন আমরা দিব, আমরা যখন ফাইনাল একটা পরীক্ষা দিব এই কোর্সের ফার্স্ট পার্টের পরে, তখন অবশ্যই আমাদেরকে এক্সারসাইজ বইটার হার্ড কপি আমাদের কাছে সাবমিট করতে হবে। যারা সাবমিট করবেন মূলত তাদের ব্যাপারে তাদের পরীক্ষাগুলো তাদের জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা করব। আদারওয়াইজ এটা যদি না করা হয় তাহলে আসলে কোর্সের মধ্যে আপনি কোনোভাবে ঢুকতে পারবেন না। কেননা থিওরি শুনতে থাকবেন, একটা সময় আপনার কাছে মনে হবে ওভারলোডেড, আপনি বুঝতে পারছেন না। প্রথমে সবাই কম বেশি বুঝতে পারে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে মানুষ আর এটা ধারণ করতে পারছে না। অতএব এখানে খুব গুরুত্বপূর্ণভাবে এক্সারসাইজটা খুব জরুরি বিষয়। তো আমি এক্সারসাইজের বিষয়গুলো আজকে শুরু করবো ইনশাল্লাহ। তো সেটা আমরা শুরু করে দিই, বেশি ভূমিকা করব না, কারণ অনেক সময় লাগতে পারে আজকে। তো সেটাই আমরা দেখার চেষ্টা করব যে আমরা কিভাবে এটার সাথে অ্যাডাপ্ট করতে পারি। আমাদের প্রথম যে এক্সারসাইজটা ছিল আমাদের এই কোর্সের প্রথম কোর্সটা যদি আমি রিভিউ করি, আমাদের যে এক্সারসাইজ বই আপনাদের লেকচার শিটগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন, সেগুলোর মধ্যে দেখেন প্রথম টপিকটা ছিল ইসমের তিনটা শব্দ, আরবি ব্যাকরণের 3 ধরনের শব্দের উপরে আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছিল বাংলায় 5 রকম, ইংরেজিতে 8 রকম, আবার আরবিতে হচ্ছে 3 রকম। সেই পার্টস অফ স্পিচ যেটা আমরা বলি, শব্দ প্রকরণ বাংলায় বলবেন আর ইংরেজিতে বলবেন পার্টস অফ স্পিচ, এই দুইটাকেই আমরা বোঝার চেষ্টা করছিলাম। তো সেখানে আমাদের আলোচনার মধ্যে আমরা দেখছিলাম যে আরবির 3 ধরনের শব্দ আছে, ইসম, ফেল এবং হরফ। এই 3 ধরনের শব্দের যে প্রকরণ, সেটাকে আমরা অনেকেই গ্রামার ভুলে গেছি যারা গ্রামার পড়েছিলাম। তো আমরা এটাকে রিভাইভ করতে হবে, এই নলেজটাকে, এই এক্সপেরিয়েন্সটাকে রিভাইভ করতে হবে। তো রিভাইভের টেকনিকটা হবে এভাবে, আমরা অ্যারাবিক টার্মিনোলজিগুলো দিয়ে আমাদের ওন টেক্সট, কেউ হয়তো বা বাংলায় কমফোর্টেবল, কেউ হয়তো বা ইংরেজিতে কমফোর্টেবল, যে ভাষা রিডিংয়ে কমফোর্টেবল, পড়াশোনায় কমফোর্টেবল, সেই ভাষাটার টেক্সট নেবেন। যে কোনো টেক্সট হতে পারে, যে কোনো লেখা হতে পারে। তো আমরা মূলত এখানে যে টেক্সটটা নিব সেটা হচ্ছে আমরা সূরা ইউসুফের, যেহেতু আমাদের প্রজেক্ট থাকবে ইনশাল্লাহ আমাদের কোর্সের পরে, সূরা ইউসুফের ট্রান্সলেশনটা আমরা নিব। সেই ট্রান্সলেশনটার মধ্যে আমরা দেখার চেষ্টা করব ইসম, ফেল, হরফ এগুলো কি, 3টা ডেফিনেশন। তো আমরা সেখানে যেমন বাংলায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া 5টা, ইংরেজিতে হচ্ছিল নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, 8টা পার্ট। তো এগুলোকে আমরা রিগ্রুপ করলাম। রিগ্রুপ করার মধ্যে আরবিতে ইসম, ফেল, হরফ, এদের মধ্যে সাধারণত বলা যায় ইসমের আন্ডারে পরে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ফেল হচ্ছে ক্রিয়ার মতো এবং অব্যয় হচ্ছিল হরফের মতো। বাংলা ক্লাসে রিগ্রুপিংটা করলাম। করার পর যদি আপনি রিকল করতে পারেন সে বিষয়গুলো, আর বাংলা গ্রামার ফাইন, সেটাকে যেটাই করি আমরা এখন, সেটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। ইসমকে আমরা ডিফাইন করছি। ইসমের ডেফিনেশন হচ্ছিল কোনো স্থান, কোনো ব্যক্তি বা স্থান বা জিনিস বা ধরনের নাম, ঠিক আছে, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং আরও কিছু, ঠিক আছে, এভাবে ডিফাইন করলাম। তারপরে ফেল বললাম একটি শব্দ যেটার একটা টেন্স আছে, সময়ের সাথে সম্পর্কিত, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কাল আছে, সেটা হচ্ছে ফেল। আর হরফটা একটা ট্রিকি শব্দ, একটি শব্দ যা কোনো সম্পূর্ণ অর্থ বহন করে না যতক্ষণ না তার সাথে অন্য একটি শব্দ ব্যবহৃত হয়। তাহলে সে ইন্ডিভিজুয়ালি ইনকমপ্লিট, যখনই তাকে কমপ্লিট করার জন্য কি আরেকটা শব্দ দরকার, বাংলায় আগে, আরবিতে পরে, সেটা আমরা দেখব, ইংরেজি বাংলা ইয়ে।
যেমন ধরেন বললাম আমরা জন্য, জন্য বলে দাঁড়ায় গেলে এটা ইনকমপ্লিট, তার জন্য বলে কিছুটা কমপ্লিটনেস আসে। তো এভাবে আমরা এই তিনটা বিষয়কে আমরা দেখব, তিনটা হরফকে, তিনটা টাইপ অফ শব্দকে দেখব, ইসম, ফেল, হরফ। তো সেটারই ডিটেল এক্সপ্লেনেশনগুলো আমরা এখানে দিচ্ছি। ইসমের কিছু উদাহরণ দিচ্ছি, ব্যক্তি নাম হলে কীরকম হতে পারে, সেটা প্রপার নেম হতে পারে, কমন নেম হতে পারে, জায়গার নাম হলেও প্রপার নেম কমন নেম হতে পারে, বস্তু কোন জিনিস, আইডিয়া কী জিনিস, বস্তু এবং আইডিয়ার মধ্যে পার্থক্য কী, বস্তু যেটা আপনি ধরতে পারছেন, আইডিয়া হচ্ছিল কনসেপ্ট, ধারণ মানে আপনি স্পর্শ করতে পারেন না কিন্তু উপলব্ধি করতে পারেন, এক্সাম্পল দেওয়া আছে। বিশেষণ হচ্ছিল বিশেষের, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, যখন বিশেষণকে ডেসক্রাইব করা হয় সেটা একটা বিষয়। তারপর ক্রিয়া বিশেষণ হচ্ছিল আপনার অ্যাডভার্ব, যখন কোনো একটা ক্রিয়াকে ডিফাইন করা হয়, মানে এটা স্ট্যাটাসটা বলা হয়, তখন এটা অ্যাডভার্ব হিসেবে আসে সেগুলো। তারপরে সর্বনামও আসে, প্রোনাউনও আসে, সেভাবে আমরা দেখলাম। ফেলেরও কিছু এক্সাম্পল দেখলাম, অতীতকাল হতে পারে, বর্তমান হতে পারে, ভবিষ্যৎকাল হতে পারে, সেগুলোর কিছু এক্সাম্পল আমরা দেখলাম। হরফের ক্ষেত্রে আমরা ডেফিনেশনটা দেখলাম যে হরফের অনেক ট্রিকি ইউজ আছে, অনেক রকম হরফ আছে। একটা জেনারেল হরফের বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আমরা বলছি মসজিদের দিকে, দিকে একটা হরফ অব্যয়, এটা মসজিদটা আগে আসছে, কিন্তু এটারই যখন ট্রান্সলেশন আপনি আরবিতে করতেছেন ইলাল মসজিদি, ইলাটা হচ্ছিল হরফ, আল মসজিদিটা ইসম, তাহলে আরবিতে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ইসমটা আসতেছে হরফের পরে। ঠিক আছে, এই ধরনের একটা বিষয় এখানে আছে, এখানে এরকম একটা বিষয় আছে। তো এটাও একটা জিনিস। তাহলে উদাহরণ আমি বললাম প্রতি, হতে, মধ্যে, সাথে, যতক্ষণ, যদি, এই বিভিন্ন বিষয়গুলো এখানে আসছে। তারপর একটা এক্সাম্পল আমরা দিলাম, সেখানে হচ্ছে আমি হতে এসেছি, হতে একটা শব্দ। এখন হতে এসেছি বললে আপনি এটা ইনকমপ্লিট, তাহলে হতের সাথে হতেকে কমপ্লিট করলে আপনি তার আগে, হতের আগে মসজিদ লাগালেন, তাহলে মসজিদ, আমি মসজিদ হতে এসেছি, এক্সপ্রেশন কমপ্লিট। তাহলে হরফটা কিন্তু এভাবে যায়, যেমন ধরনের হরফের আগের বা পরের শব্দটা উঠায় দিলে তখন আপনি এটাকে বুঝতে পারবেন যে এটা ইনকমপ্লিটনেস এটার মধ্যে চলে আসতেছে। অতএব আগের সাথেও সম্পৃক্ত হতে পারে, পরের সাথে সম্পর্কিত হতে পারে, এটা ডিপেন্ড করবে কোন ধরনের হরফ। তাহলে আমরা যে ডেফিনেশনগুলো পড়ছি সেখান থেকে আমরা একটা এক্সারসাইজ, এখান থেকে 2.1 এক্সারসাইজটা গত ক্লাসে করে ফেলেছিলাম। সেখানে আমরা বিভিন্ন শব্দগুলো বলার চেষ্টা করেছিলাম, এটা কী ধরনের শব্দ। টেবিল একটা ইসম, কারণ এটা হচ্ছে কমন নেম। আমাদের ওখানে ইসমের অনেকগুলো ধরনের মধ্যে বলতে পারে কমন নেম। চট্টগ্রাম একটা জায়গার নাম, একটা জায়গার প্রপার নেম। ঠিক আছে, যেমন মালয়েশিয়া একটা জায়গার প্রপার নেম, কিন্তু গ্রাম একটা জায়গার নাম কিন্তু কমন নেম। দেশ একটা জায়গার নাম কিন্তু কমন নেম। তাহলে এভাবে টেবিলের মধ্যে আমরা, যেমন স্বৈরাচার একটা কনসেপ্ট, কনসেপ্ট হিসাবে ইসম। অত্যাচারী এটাও ইসম, কিন্তু অত্যাচারী হচ্ছে একটা বিশেষণ হিসাবে ইসম। ঠিক আছে, বিশেষণ হিসাবে ইসম। তো এইভাবে বিভিন্ন শব্দগুলোকে আমরা দেখব। যেমন শিক্ষা একটা কনসেপ্ট, সেটা কনসেপ্ট হিসাবে সেটা হচ্ছে ইসম। তারপর স্বাধীনতা ইসম। ঘুমিয়ে ছিল, ছিল বলার সাথে সাথে বুঝলেন এটা হচ্ছে অতীতকালে এই ঘটনাটা ঘটছে, এটা হচ্ছে ফেল। টাইপিং, টাইপিং একটা কাজের নাম যদি হয় সেটা হচ্ছে ইসম। ভালোভাবে অ্যাডভার্ব, সেখানে ক্রিয়া বিশেষণ হিসাবে এটা ইসম। তাহলে বিভিন্নভাবে ইসম হতে পারে। আপনি যখনই একটাকে ইসম বলতেছেন তখন এই ক্যাটাগরিগুলো রিকল করতে হবে। এটা কি ক্রিয়া বিশেষণ নাকি বিশেষণ, নাকি এটা স্থানের নাম, নাকি জায়গার নাম, নাকি এটা প্রোনাউন, সর্বনাম, এই জিনিসগুলো আপনাকে প্লে করতে হবে, সেইটাই এক্সারসাইজ করবো। তাহলে এখানে আমরা ইন্ডিভিজুয়াল অর্থ ধরে আমরা এই জিনিসটা করলাম, বিভিন্ন শব্দ আছে। তারপর আমরা একটা ছোট্ট কতগুলো বাক্য এখানে উপস্থাপন করলাম, সেখানেও আপনি এক্সারসাইজ করতে পারেন। আমরা অতিথিকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, তাহলে আমরা এটা প্রোনাউন ইসম, অতিথিকে এটা একটা ইসম, রাতের একটা ইসম, খাবার একটা ইসম, জন্য এটা আবার হরফ, আমন্ত্রণ ইসম, জানিয়েছিলাম এটা ফেল। ঠিক আছে, তাহলে আপনি একটা বাক্যের মধ্যে প্রতিটা শব্দকে আপনি ডিফাইন করলেন যে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ। এটা আমার নোন টেক্সটে যেহেতু আমি অর্থগুলো জানি, সে অর্থের ভিত্তিতে জেনে আমার যে সেন্স আছে সেই সেন্স অ্যাপ্লাই করে এটাকে করতে হবে। যেমন ইংরেজিতে হচ্ছিল, এখানে একটা ছোট প্যারালাল আছে, যাদের ইংরেজিতে অভ্যস্ত, ইংরেজিতে আমাদের অনেকে অভ্যস্ত আছেন যাদের ইংরেজি, তারাও এটা করবেন। উই ইনভাইটেড গেস্টস ফর ডিনার, তাহলে উইটা ইসম, ইনভাইটেড এটা ফেল, গেস্টস এটা হচ্ছে ইসম, ফর হচ্ছে হরফ, ডিনার হচ্ছিল ইসম।
তাহলে আপনি এইভাবে একটা টেক্সটকে ধরে আপনি এই কাজটা করতে হবে। তো এইটাই একটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, তো এটা একটা জিনিস আমরা প্রথমে শিখলাম। এটা হলো একটা পার্ট, মানে ইসম ফেল হরফ চেনা, আমাদের নন বাংলা টেক্সট চেনা, ইংরেজি টেক্সট চেনা। এটা একটা আমরা এক্সারসাইজ করছিলাম, গত সেশন আমরা করলাম। এটারই একটা প্র্যাকটিক্যাল টাস্ক, মানে কাজ আমরা আজকে করব সবাই মিলে। এর পাশাপাশি আরেকটা লেসন, আমরা দুইটা লেসনকে এখন ব্লেন্ড করব। দুইটা লেসন, প্রথমটা ছিল একটা বাক্যের মধ্যে ইসম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা, এই তিনটা জিনিস মার্ক করতে হবে। সেকেন্ড কাজটা করতে হবে কি, এর পরের লেসনটা ছিল আমাদের ইসমের অধ্যয়ন। আমরা ইসমকে স্টাডি করতেছি, তখন ইসমকে স্টাডি করতে যেয়ে আমরা একটা কনসেপ্ট পড়ছিলাম, সেটা হচ্ছিল ইসমের 4টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে স্ট্যাটাস, জেন্ডার, নাম্বার, টাইপ। মানে প্রতিটা ইসমের 4টা বৈশিষ্ট্য আছে, 4 প্রপার্টিস। একটা গাড়ির যেমন 4টা চাকা থাকে, একটা ইসমের 4টা প্রপার্টি আছে। এটা যে কোনো ইসমকে দেখে আপনাকে আমাকে বলতে পারতে হবে। তাহলে স্ট্যাটাস, জেন্ডার, নাম্বার, টাইপ। এখানে আমরা বলছি যে জেন্ডারের বিষয়, যেমন এখানে আরেকটা জিনিস কুইকলি আমরা বলে নেই, যে জেন্ডার এবং নাম্বার, এই দুইটা জিনিস যে কোনো শব্দের সাথে সম্পর্কিত থাকতে পারে। ইসমের সাথে ফেলের সাথে জেন্ডার নাম্বার থাকবে। তো জেন্ডার নাম্বারের ক্ষেত্রে আমরা বাংলা ইংরেজিতে জেন্ডার নাম্বারের কনসেপ্ট এবং আরবিতে জেন্ডার নাম্বারের কনসেপ্ট একটু ডিফারেন্স। যেমন আরবিতে, বাংলায় হচ্ছে জেন্ডার হচ্ছে, বাংলা এবং ইংরেজিতে জেন্ডার হচ্ছে 3 ধরনের। একটা জেন্ডার হচ্ছিল ম্যাসকুলিন, একটা হচ্ছে ফেমিনিন, আর একটা হচ্ছিল কমন জেন্ডার বলা হয়, বা নিউট্রাল জেন্ডার বলা হয় ইংরেজিতে। বা আমি বাংলায় যদি বলি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ, এই 3টা জেন্ডার হয় বাংলা ইংরেজিতে। কিন্তু আরবিতে জেন্ডার হচ্ছে 2টা, ক্লিবলিঙ্গ বলে কোনো কিছু নেই। এখানে আইদার পুরুষবাচক হবে, না হলে স্ত্রীবাচক হবে। ক্লিবলিঙ্গের কনসেপ্টটা অ্যারাবিকে নেই। তাহলে এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট। তাহলে আমরা দেখলাম যে জেন্ডার আরবিতে 2টা, কিন্তু বাংলা ইংরেজিতে 3টা। আবার রিভার্স পজিশন হচ্ছিল নাম্বারের ক্ষেত্রে। নাম্বারের ক্ষেত্রে বাংলায় হচ্ছিল, বাংলা ইংরেজিতে নাম্বার হচ্ছিল সিঙ্গুলার এবং প্লুরাল, এক বচন, বহু বচন। কিন্তু আরবিতে বচন হচ্ছে 3টা, এক বচন, দ্বিবচন, বহু বচন, সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। তাহলে এই যে ভ্যারিয়েশন আছে, এটা হচ্ছে নাম্বার জেন্ডার। তাহলে এটাও আমাদের এখানে বিভিন্ন নিয়মে, এটাও আমরা প্রতিটা ইসম দেখার সাথে সাথে এটা সিঙ্গুলার না ডুয়েল নাকি এটা প্লুরাল, সেটা আমরা দেখব। এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন, সেটা আমরা দেখব। টাইপটা হচ্ছিল এটা কি প্রপার না কমন, সেটা আমরা দেখব। সেগুলো কিছু ফর্মুলা আছে, আমরা দেখব। সবচেয়ে ক্রিটিক্যাল ইসমের প্রপার্টির মধ্যে হচ্ছিল স্ট্যাটাস। স্ট্যাটাসটা বেসিক্যালি আমরা যারা গ্রামার যদি মনে থাকে, বাংলা গ্রামারে যারা কারক পড়ছেন, কারকের মতো হচ্ছে স্ট্যাটাসটা। এবং যেটা হলো আপনার এর পাশাপাশি যেটা ইয়েতে আছে, কি বলে আপনার ইংরেজিতে কেস, ঠিক আছে। আচ্ছা, একজন সাউন্ডের কথা বলছেন, আমাদের এখানে সাউন্ড মিটারে আলহামদুলিল্লাহ টপ পজিশনই দেখা যাচ্ছে। আশা করি সবার শুনতে অসুবিধা হচ্ছে না। কারো যদি সাউন্ডের অসুবিধা হয়, আপনার ডিভাইসটা একটু চেক করেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে আমাদের ডিভাইসের মিটারে এখানে সাউন্ডটা বড়ই দেখা যাচ্ছে। অতএব আমার মনে হয় এটা একটু আপনারা চেক করে দেখেন। আচ্ছা, এটা হতে পারে, অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে। যদি আপনার কোনো ক্ষেত্রে দেখেন যে আপনার ইন্টারনেটের কানেকশনটা লস্ট করছেন, আপনি ওয়েট করবেন, আমরা এখানে রিকানেক্ট করার চেষ্টা করব। অনেক কিছু টেকনিক্যাল প্রবলেম হতে পারে অনলাইন ক্লাসে, অতএব আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আমরা এবার যেটা বলছিলাম সেটা হচ্ছিল, এখানে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাসটা আমরা স্টাডি করতে যাই, তখন আমরা কতগুলো বিষয় আমরা দেখলাম। সেটা হচ্ছিল, স্ট্যাটাসটা হচ্ছিল এরকম যে কারক, মানে একটা ইসম যখন সেন্টেন্সে ব্যবহার হয়, বাক্যে ব্যবহার হয়, ওর বিভিন্ন রকম অবস্থা হয়। অবস্থাগুলো কি হতে পারে, সে কাজ করতে পারে, সে কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। যদি আপনার ইয়েতে মনে থাকে, বাংলা গ্রামার যদি মনে থাকে, ডুয়ার, ডিটেইল, মানে আরেকটা হচ্ছে রিলেশন। হ্যাঁ, মানে একটা ইসম একটা ধরেন ক্রিয়াবাচক বাক্যে, মানে একটা ভার্বাল সেন্টেন্সের মধ্যে সে হয়তো বা ডুয়ার হবে, সে একটা কাজ করতেছে, তখন তার অবস্থা হবে হচ্ছিল কর্তৃকারক।
যখন তার উপরে কাজটা করা হবে সে হবে কর্মকারক। সে যখন সম্বন্ধ নির্দেশ করবে, সম্বন্ধ মানে রিলেশন নির্দেশ করবে, তখন তার অবস্থা হবে হচ্ছিল সম্বন্ধকারক সেখানে। এখন এই তিনটা অবস্থাকে, একটা ইসমের তিনটা অবস্থা থাকতে পারে। যেমন সবচেয়ে বড় সুন্দর এক্সাম্পল হচ্ছিল বাংলা হচ্ছে আমি, আমার, আমাকে, বা আমি, আমাকে, আমার। যখনই আমি ব্যবহার হচ্ছে তখন কোনো বাক্যে তখন বোঝা যাচ্ছে আমি কাজটা করতেছি, আমি ডুয়ার। যখন আমাকে লেখা হচ্ছে, আমি শব্দটা যখন আমাকে লেখা হচ্ছে তখন আমার উপরে কাজ হচ্ছে, আমি কর্ম হয়ে যাচ্ছি। আর যখনই বলতেছি আমার, মানে আমার বই, আমার গাড়ি, আমার খাতা, আমার পেন্সিল, আমার ল্যাপটপ, যখনই আমার শব্দটা হচ্ছে তখন ওনারশিপ বোঝা যাচ্ছে, তখন আমার শব্দটা হয়ে যাচ্ছে সম্বন্ধকারক। তো এই তিনটার আরবি তিনটা নাম আছে, সেইটাকেই আমরা ডমিনেট করতেছি, সেটাকে আমরা শেখার চেষ্টা করতেছি। যখনই আমাদের এখানে রাফা মানে হচ্ছে কর্তৃকারক হচ্ছে, তাকে আমরা বলছি রাফা। যখন কর্মকারক হচ্ছে তাকে বলতেছি নসব, এবং যখন সম্বন্ধকারক হচ্ছে তখন তাকে বলছি জার। এটা হলো আমাদের বিষয়। তার আপনি এখন এটার স্ট্যান্ডার্ড একটা রেফারেন্স যদি আপনার মনে রাখতে চান, যারা একেবারে নতুন, সেখানে হচ্ছিল, সেখানে মনে রাখেন সর্বনামের ক্ষেত্রে আমি হচ্ছে রাফা, আমাকে হলো আমাকে যদি বলেন এই শব্দটা হচ্ছিল নসব, আর আমার শব্দটা হচ্ছে জার। এই তিনটা শব্দকে যদি আপনি মনে রাখেন তাহলে আপনি লজিক্যালি জিনিসটা বাক্যে যখন ব্যবহার হবে তখন বুঝতে পারবেন। ইংরেজিতে যদি আই লেখেন, আই মানি রাফা, মি মানি হচ্ছিল নসব, মাই হচ্ছিল জার। তাহলে আই, মি, মাই তিনটা শব্দ, একই তিনটা শব্দের বাংলা ভার্সন হচ্ছিল আমি, আমাকে, আমার। তাহলে এই তিনটা স্ট্যাটাস রাফা, নাসাব, জার, এই জিনিসটা আমরা কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে এটাও কিন্তু একইভাবে, সেটা টেকনিক্যালি কীভাবে শিখতে হয় সেজন্য মুসলিমুন চার্ট আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা আপনারা দেখেছিলেন। তো এবং আরও অনেক কিছু আমরা এখানে পড়ার চেষ্টা করছিলাম। তো আপাতত আমরা এতটুকুই যদি সামারি করে নিয়ে এসে একটা এক্সারসাইজে যাব, সেটা হচ্ছিল আমরা একটা বাংলা টেক্সট নিব, বাংলা টেক্সটার মধ্যে প্রতিটা শব্দকে মার্ক করব। এটা কি প্রথমে মার্ক করবো এটা ইসম নাকি ফেল নাকি হরফ, এটা একটা এক্সারসাইজ। তারপরে আমি ডেফিনেটলি একটা বাক্যের মধ্যে একটা ইসম পাবো, একটা ফেল পাবো, একটা হরফ পাবো, বা একাধিক যাই কিছু পাই। এবার আমি শুধুমাত্র ইসমগুলোকে কনসিডার করব, একটা ক্রিয়া বাক্যের মধ্যে ইসমগুলোকে কনসিডার করব, করে চেষ্টা করব বের করার জন্য এই ইসমটার স্ট্যাটাস কি, না এটা কি রাফা নাকি নাসাব অথবা জার। ঠিক আছে, এখন এই এক্সারসাইজটা বেরিয়ে করবো। আমরা দুইটা কনসেপ্টকে ব্লেন্ড করে আমরা একটা এক্সারসাইজ করার চেষ্টা করব এখন ইনশাল্লাহ। সেই এক্সারসাইজটাই আমাদের এখানে আজকে আমাদের নতুন এক্সারসাইজ, সেই জিনিসটা আমরা এখানে করব। সেটা হচ্ছিল, যেমন ধরেন এটা সূরা ইউসুফের প্রথম 6টা আয়াতকে আমরা নিলাম। আপনারা যদি স্ক্রিনে দেখতে পারেন, এখন একটু খেয়াল করে আপনারা করেন, আমি এক্সারসাইজটা করব ইনশাল্লাহ, তখন আপনার টেকনিকটা বুঝতে পারবেন। যেমন ধরেন সূরা ইউসুফের প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম র, এইগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। তাহলে দেখেন এইগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত, এই যে আপনার 4টা আলিফ লাম র, এটা আমরা জানি হুরুফে মুকাত্তাআত, এটার কোনো অর্থ নাই, এটা আউট অফ সেন্টেন্স, এটা আমরা জানি না এটার অর্থ কি। কিন্তু এরপরে যে ট্রান্সলেশনগুলো করা হলো, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। ব্রডলি আপনি বাংলা বাক্যের মধ্যে এখানে দেখতে পারবেন 4টা শব্দ আছে। এগুলো একটা শব্দ, সুস্পষ্ট একটা শব্দ, কিতাবের একটা শব্দ, আয়াত একটা শব্দ। এই 4টা শব্দকে যদি আপনি বুঝেন, এটার অর্থ যদি বুঝেন, এখানে একটা ফেল নেই। ঠিক আছে, এগুলো মানে আপনি ইন্ডিকেট করতেছেন দিস, মানে এইগুলো আপনার সামনে কোনো কিছুগুলো আছে। সুস্পষ্টর একটা অর্থ আছে, একদম ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে, এটাও একটা অর্থ আছে। কিতাব একটা বইয়ের নাম, সুস্পষ্ট একটা কনসেপ্টের নাম। আয়াত, এটা একটা বুঝতেছি, আয়াত মানে কোরআনের আয়াত, সেটাও বুঝতেছি, এটাও একটা কনসেপ্টের নাম হতে পারে। তাহলে এখানে 4টা শব্দ, প্রতিটাই হচ্ছে ইসম। সেজন্য আমরা যখন আমরা একটা লেআউট করতেছি, তখন আমরা দেখেন লিখতেছি এগুলোর উপরে রস্যই ইসম, ইংরেজিতে আই লিখতে পারেন, সুস্পষ্ট ইসম, কিতাবের ইসম, আয়াত ইসম। তো এই এতটুকু বললাম। তো এখন এটা একটা জুমলা আমরা ইসমিয়া বলি আরবিতে, এটা হচ্ছে ইসম বাচক শব্দ, মানে এখানে সব ইসম অথবা হরফ আছে, কোনো ফেল নাই। তো আমরা প্রাইমারিলি এই জাতীয় শব্দ, এই সেন্টেন্সটাকে আমরা খুব একটা ডিল করব না, আমরা পরবর্তীতে ডিল করব, রাফা নাসাব জার বের করার ক্ষেত্রে পরে ডিল করব। তারপরে আমরা দেখতেছি এখানে কিতাবের আয়াত,
তাহলে কিতাবের এর যখন যুক্ত হচ্ছে তখন এটা স্ট্যাটাস হচ্ছিল জার, সেজন্য আমি নিচে বরিকার জ আকার দেখলাম জার। এখন এগুলো কি, এগুলো এই শব্দটা কি রাফা নাকি নাসব অথবা জার, সুস্পষ্ট এটা রাফা নাসব জার বা আয়াত, এই তিনটা শব্দ বেসিক্যালি আমরা আলাদা করে এটা পরবর্তীতে শিখবো। আপাতত নামবাচক বা আপনি বলতে পারেন ইসমবাচক যে বাক্যগুলো সেটা নিয়ে আপাতত আমরা একটু ডিল করব না রাফা নাসব জার ক্ষেত্রে। অন্তত ইসমগুলো আমরা চিনতে পারতেছি, কেন এখানে এই বাক্যের মধ্যে কোনো রকম ফেল নেই। এরপরে আয়াতে আসেন 2 নম্বর আয়াতে। এখানে বলা হচ্ছিল নিশ্চয়ই আমি একে আরবি কোরআন রূপে নাজেল করেছি যাতে তোমরা বুঝতে পারো। নিশ্চয়ই একটা শব্দ, যাতে, এই দুইটা হচ্ছিল দুইটা কানেক্টিং বিষয়। তা আমরা এখান থেকে সিম্পল একদম সাধারণভাবে একটা এই আয়াত থেকে ক্রিয়াবাচক সব বাক্যকে আমরা পিক আপ করবো। তাহলে এখানে নিশ্চয়টা বাদ দিব, যাতেও টাকে বাদ দিব, কেন এগুলো কি করতেছে একটার সাথে একটা লিঙ্ক করতেছে, একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে সেন্টেন্স। এইগুলোকে যদি বাদ দিয়ে যদি আমরা সিম্পল সেন্টেন্স নেই, আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি, আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি, এটাকে যদি ধরেন সিম্পল একটা ক্রিয়াবাচক শব্দ, মানে আমরা সিম্পল বাক্যগুলো আগে হ্যান্ডেল করার চেষ্টা করি। তাহলে এখানে যদি দেখেন এটা একটা ক্রিয়াবাচক শব্দ, মানে এটার মধ্যে একটা ফেল আছে। ফেলটা হচ্ছিল কি, নাজেল করেছি। আপনি দেখেন নাজেল করেছি, আপনি ইমিডিয়েট মানে পাস্ট টেন্স বলতে পারেন, পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারেন, নাজিল করেছি একটা। তাহলে এটার উপর লিখলাম ফেল। আমি সর্বনাম ইসম, একে ইন্ডিকেট করা হচ্ছে ইন্ডিকেটিভ প্রোনাউন, হ্যাঁ একে ইসম, আরবি একটা ইসম, কোরআন রূপে এটা আরেকটা ইসম। তাহলে দেখা যাচ্ছে যে এই বাক্যের মধ্যে কোনো হরফ নাই, আমি একে আরবি কোরআন রূপে নাজিল করেছি। তাহলে এখানে 4টা ইসম আমরা পেলাম। এই 4টা ইসমকে আমি যদি এখন রাফা নাসব জার ইউজ করি, তাহলে আমরা বলছিলাম যে কাজটা হচ্ছে, সে কাজটাকে জিজ্ঞাসা করতে হবে কে কাজটা করেছিল। তাহলে এখানে কাজটা করেছিল, নাজিল করেছে কে, আমি। যেহেতু নাজিল করেছে আমি, তাহলে আমিটা হবে হচ্ছে রাফা, আর এর বাইরে বাকি যে শব্দগুলো থাকবে সেগুলো সব বাকি ইসমগুলো কি হবে, নসব হবে। তো নসবের ক্ষেত্রে আপনি টেকনিক্যালি দেখেন কিভাবে হচ্ছে, একে এটা নসব। আরবি কোরআন রূপে যখন আপনি বলতেছেন তখন আপনার সেন্সই বলতেছে এই কোরআনের একটা বিশেষণ হচ্ছে আরবি রূপে, এটাও আরেকটা স্টাইল, আরবি কোরআন রূপে, এই পুরাটাকে আপনি নসব বলতে পারেন। ঠিক আছে, তাহলে দুইটা ইসম মিলে কি করতেছে, আর একটা ইউনিট তৈরি করতেছে। সেই জন্য আমরা এটাকে নসব একসাথে বলতেছি, যে যেখানে কোরআনের সিফা মানে কোরআনের বিশেষণটা হচ্ছে আরবি। কোরআনটা কি ধরনের, আরবি কোরআন। আর রূপে একটা বিষয়, এটা পরবর্তীতে আমরা দেখব। আপাতত এতটুকু আমরা বুঝলাম, নাজেল করেছে কে, আমি, কি নাজেল করেছি, আরবি কোরআন রূপে, একে আরবি কোরআন রূপে। অর্থাৎ এটাকে এইভাবে আমরা আপাতত দেখতে পারি। এরপরে সব বাক্যটা আসেন, তোমরা বুঝতে পারো। তোমরা বুঝতে পারো, ফেলটা হচ্ছে বুঝতে পারো, ফেল। আর বুঝতে পারো কাজটা কে করছে, তোমরা করছে। তাহলে তোমরাটা হচ্ছিল এখানে ইসম, তা এবং যে কাজটা করছে সে হচ্ছে রাফা। তাহলে এইভাবে আমরা এই লেয়ারটা করলাম। তাহলে এটা 2 নম্বর আয়াতটা আমরা আমাদের একটা এক্সারসাইজ শিটে করে দেওয়া হচ্ছে। এখন আসেন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছিল, আমরা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এই আয়াতগুলোকে আমরা এরকম করে লেআউট করে দিচ্ছি। আপনারা এক্সারসাইজ শিটে বসে বসে এখানে কি করবেন, মার্কিংটা করবেন কোনটা কি। উপরে বলবেন এটা ইসম নাকি ফেল নাকি হরফ, নিচে বলবেন এটা রাফা, যে ইসমগুলো যেগুলো ইসম হবে সেগুলো কি, সেগুলো কি ইসম, যেগুলো রাফা নাকি নাসব অথবা যা। যেমন এখানে আমরা যেটা দেখলাম, এখানে যেটা বললাম, আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি। বর্ণনা করছি এটা হলো আমাদের বেসিক্যালি কি, এই বর্ণনা করছি এটা হলো আমাদের ফেল। বর্ণনা করছি এটা হলো আমাদের ফেল। এখন এই ফেল, এটা যদি ফেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সেই ফেলটা যদি হয়ে থাকে তাহলে এই কাজটা কে করতেছে, এবার আমরা দেখি। বর্ণনা করছি, কে করছি, করছি বলার সাথে সাথে আপনি বুঝতেছেন এটা হচ্ছে আমি। তাহলে আমি যদি করছি হয় তাহলে এটা হবে কি, এটা ইসম। ঠিক আছে, আমি করছি, তোমার, এটাও ইসম। তারপরে নিকট, নিকট বলার সাথে সাথে এটা বলতেছে এটা হরফ। ঠিক আছে, সুন্দরতম এটা ইসম, কাহিনী এটা ইসম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা ফেল,
4টা ইসম একটা হরফ। এবার এই সেন্টেন্সটাকে আপনি নিচে লেআউট করে দেখেন, কোনটা রাফা, কোনটা নাসব, কোনটা জার। বর্ণনা করছি, কে করছে? আমি করছি। তাহলে আমি যদি করছি সেটা হচ্ছিল আমাদের কি? রাফা। আর বাকি যে ইসমগুলো আছে সেগুলো কি হবে? সেগুলো নসব হবে। সরি সরি, এটা হচ্ছে যেহেতু তোমার নিকট হচ্ছে, নিকটের সাথে আসছে, এটা হচ্ছে তোমার। তোমরা হচ্ছে রাফা, তোমার হচ্ছিল এটা জার, সেখানে জার নিকটের সাথে আছে, নিকট যেহেতু হরফের সাথে থাকলে সেটা জার হবে, এবং বাকিটা হচ্ছিল নসব। ঠিক আছে, এখানে সুন্দরতম কাহিনী, এখানে দেখেন একটা বিশেষণের ব্যাপার আছে। কাহিনীটা যদি বিশেষ্য হয়, সুন্দরতম হচ্ছিল বিশেষণ, তাহলে সেটা এভাবে হতে পারে। এরপরে আসেন পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি। পরের এক্সাম্পল, এ কোরআন আমরা ওহী হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে। তো এটা একটু ডিফিকাল্ট বাক্য, সেটাকে যদি আমরা একটু করি, অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখি যে এখানে প্রথমে এ কোরআন, এটাও কিন্তু ইসম, কোরআন এটাও ইসম, আমরা প্রোনাউন হিসাবে এটা ইসম, ওহি এটা ইসম, তোমার এটাও ইসম। এখানে ম্যাক্সিমাম প্রোনাউন, আমাদের ইনশাআল্লাহ নেক্সট কাজ হবে প্রোনাউনটা শেখা। কাছে হচ্ছে হরফ, প্রেরণ করা এটা হচ্ছে ফেলের মতো, মাধ্যমে হওয়ার জন্য প্রেরণ করেছি, প্রেরণ করব, এগুলোকে মাধ্যম শব্দটা কি করতেছে? চেঞ্জ করতেছে। মাধ্যম আর একটা ডিফারেন্ট শব্দ, সেটা আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। এরপরে আসেন, এটাকে যদি আমরা বলি এটার নিচেরটা কি হবে, সেখানে নিচেরটা হইতে পারে এখানে এ কোরআন, মানে প্রেরণ করছে কে? আমরা প্রেরণ করছি। তাহলে আমরা শব্দটা হবে হচ্ছিল রাফা, আর রাফা হলো বাকিগুলো কি? হরফের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে জার, আর বাকি ইসমগুলো সবগুলো হবে নাসব। এইভাবে। তারপরে এবার 3 নম্বর বাক্য, যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। তাহলে অন্তর্ভুক্ত ছিলে, এটাকে আমরা বুঝতেছি এটা ফেল, যদিও এটা হচ্ছে হরফ, ঠিক আছে, তুমি এটা হচ্ছে ইসম, এর ক্রিটিক্যাল শব্দ এটা হরফ, পূর্বে এটা ইসম, অনবহিত এটা হচ্ছে ইসম। এখন অন্তর্ভুক্ত ছিলে কে? তুমি ছিলে, তাহলে তুমিটা হচ্ছিল রাফা, পূর্বে ইসম এটা হচ্ছে নসব। অনবহিতদের এটা সরি এর পূর্বে সরি এর সাথে আছে সেজন্য জার হচ্ছে, আর এটা অনবহিতদের জন্য নসব হচ্ছে। রাফা নাসব জার, এই জিনিসটা আমরা গত সেশনে আমরা করেছিলাম, হয়তো বা অনেকে সেশনে ছিলেন না, তবু আমি আবার রিপিট করতেছি। একটু আগে আমরা যেটা বলছিলাম, এই জায়গায় যদি কারো সমস্যা হয়ে থাকে আপনার লেসনটা আবার একটু দেখেন। সেখানে আমরা বলছিলাম যে ইসমের যে স্টাডিটা ছিল, সেক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটা দেই, যেমন রাফা নাসব জার, যেমন বলতেছি যে বাক্যের মধ্যে এই এক্সাম্পলটা ইজি হবে, যেটা আমরা বলছি এখানে, যে এই এক্সাম্পলটা খেয়াল করেন, আমি খুব বেশি মাত্রায় চকলেট মিল্ক খাচ্ছিলাম, এটা একটা বাক্য। সেখানে কাজটা হচ্ছিল চকলেট মিল্ক খাচ্ছিলাম, সেখানে আমি বেশি চকলেট মিল্ক খাওয়ার ফলে আমার কি হচ্ছে? আমার দাঁতগুলো ব্যথা করছিল। তাহলে আমার একটা শব্দটাই, আমি আমার একই ব্যক্তি, আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানেল চিকিৎসা দিলেন। তাহলে এখানে আমার শব্দ আছে, আমাকে দিলেন, দুইটা শব্দই আছে। তো এখানে দেখা যাচ্ছে আমি ব্যবহার হচ্ছে, আমার ব্যবহার হচ্ছে, আমাকে ব্যবহার হচ্ছে। এই তিনটা জায়গায় যদি আমার ছবিটা যদি আমি দিয়ে দিই, তাহলে এই শব্দগুলো ব্যবহারের দরকার নেই। কিন্তু এই শব্দটা বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে কি জন্য চেঞ্জ হচ্ছে? কারণ হচ্ছিল যে বাক্যে যখন ব্যবহার হচ্ছে, সে 3টা ডিফারেন্ট রোল প্লে করতেছে। প্রথম বাক্যে সে যে রোলটা প্লে করতেছে, সে হচ্ছিল কর্তা, সে কাজটা করছে। যেমন খাচ্ছিলাম, কে খাচ্ছিল? আমি খাচ্ছিলাম, সেজন্য আমি আসছি। আমার দাঁতগুলো ব্যথা করছিল, দাঁতটার মালিকানা হচ্ছে আমার, সেজন্য এখানে আমিটা হয়ে যাচ্ছে আমার। তাহলে এখানে একটা সম্বন্ধের ব্যাপার আছে, এটা হচ্ছিল যার। এরপর হচ্ছে আমার দাঁতের ডাক্তার আমাকে রুট ক্যানেল দিলেন, আমাকে হয়ে গেল, কাকে দিলেন? আমাকে দিলেন। তাহলে আমাকে যখন দিলেন, তখন এই আমিটাই এখানে হয়ে গেল আমাকে। তাহলে একটা শব্দ, একটা ইসম যখন বাক্যে তার রোলের জন্য বিভিন্ন রূপ নিচ্ছে,
যখন সে কর্তা হচ্ছে তাকে আমরা বাংলায় বলতেছি কর্তৃকারক, আরবিতে বলতেছি রাফা। যখন সে কর্মকারক হচ্ছে, তার উপরে যখন কাজ করা হচ্ছে আমাকে, তখন তাকে আমরা বাংলা ব্যাকরণে বলতেছি কর্মকারক, আরবিতে বলতেছি নসব। আর যখন সে সম্পর্ক নির্দেশ করতেছে, যেমন এখানে দুইটা সম্পর্ক আছে, আমার দাঁতগুলো আমার দাঁতের ডাক্তার, তাহলে এই আমার শব্দটা তখন হয়ে যাচ্ছে জার। তাহলে রাফা নাসব জার হচ্ছিল, আপনি যদি মনে রাখেন, আমি হচ্ছে রাফা, আমাকে হচ্ছে নসব, আর আমার হচ্ছে এটা জার। তাহলে একটা বাক্যের মধ্যে যখন বাক্য গঠিত হয়, ক্রিয়া বাক্য যখন গঠিত হয়, কোনো কাজ সম্পাদিত হয়, সেখানে কেউ কাজটা করে, কারো উপরে কাজটা করা হয়। যে কাজটা করে তাকে আমরা বলতেছি রাফা, আর যার উপরে কাজটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে নসব। তাহলে এটা কিন্তু ইসম সংক্রান্ত ব্যাপার। তাহলে ইসমের এই তিনটা অবস্থা আছে। তো সেটারই আমাদের এক্সারসাইজ ছিল এখানে। যেমন ধরেন আমরা যে এক্সারসাইজটা এর আগে করে আসছিলাম, একজন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন, কাজটা হচ্ছে প্রবেশ করলেন, সাথে সাথে জিজ্ঞাসা করেন কে প্রবেশ করলো? শিক্ষক। তাহলে শিক্ষক শব্দটা হচ্ছে রাফা। কোথায় প্রবেশ করলো? শ্রেণীকক্ষে। তাহলে শ্রেণীকক্ষটা হচ্ছিল সেই কাজের, আমরা ইংরেজিতে বলি ডিটেইল। তাহলে একটা ক্রিয়াবাচক বাক্যের মধ্যে একটা কাজ থাকবে, একজন যে কাজটা করবে তার একজন কর্তা থাকবে, আর এর বাদে বাকি যে শব্দগুলো আসবে ইসম, সেগুলো হবে হচ্ছিল কি, বাকি ইসম শব্দগুলো হবে হচ্ছিল ডিটেইল, সেটা হবে নসব। তাহলে এখানে যেমন একজন শিক্ষক, একজন একটা শব্দ, এটাও নসব হবে। শ্রেণীকক্ষটাও নসব হবে। তারপর দেখা যাচ্ছে তার একজন ছাত্র গভীর ঘুমে মগ্ন ছিল। ঘুমে মগ্ন ছিল, এটা হচ্ছে আমাদের যদি ফেল হয়, কে ঘুমে মগ্ন ছিল? একজন ছাত্র বা ছাত্র। কে কিভাবে? তাহলে ছাত্র যদি রাফা হয়, ঘুমে মগ্ন ছিল এটা যদি ফেল হয়, তাহলে এখানে ইসম হচ্ছিল গভীর শব্দটা হবে নসব, আর তার যেহেতু একটা সম্পর্ক নির্দেশ করতেছে, এটা হচ্ছে যা। তাহলে এই তিনটা রোল প্লে করতে পারে একটা ইসম। তো এক একটা ইসম এক এক রোল প্লে করবে, সেভাবে বাক্যটা গঠিত হচ্ছে। তো সেটা অর্থ বুঝলে আপনার কাছে জিনিসটা ইজি। তাহলে যে এক্সারসাইজটা আমরা মূলত এখানে করতে চাচ্ছি, সেখানে হচ্ছে আমরা একটা বাক্য নিচ্ছি, কোরআনের আয়াত নিচ্ছি, সেখানে একটা অনুবাদ করা হচ্ছে। এই অনুবাদের মধ্যেই আমরা কোনটা নসব, কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা একটা ডেফিনিশন অনুযায়ী আমরা বের করার চেষ্টা করছি। পাশাপাশি এই শব্দগুলোর মধ্যে ইসম শব্দগুলোকে আমরা কোনটা রাফা, কোনটা নসব, কোনটা জার, সেটা লে আউট করার চেষ্টা করতেছি। এটাই হলো আমাদের। হ্যাঁ বলেন। জার হবে না নসব হবে? এটা তো জার, এটা জার হওয়ার কথা না। না, অনহবিদের এটা জার হবে না, নসব হবে। জার হবে পূর্বে, এর পূর্বে, এটা ফেলে এর সাথে যেহেতু আছে, সম্পর্কের সাথে অন্তর্ভুক্ত, এবং এটার সাথে একটা সম্পর্ক আছে না। না, অন্তর্ভুক্ত একটা ফেল, অন্তর্ভুক্তটা একটা ফেল। অন্তর্ভুক্ত ছিলে, এই যে অন্তর্ভুক্ত ছিলে, এটা একটা ফেল, ঠিক আছে? এটাকে যদি ফেল ধরেন তাহলে অনবৈধতার এটা হয়ে যাবে এটার নসব। কিসের অন্তর্ভুক্ত ছিল? তখন প্রশ্নটা যদি করেন আপনি ফেলকে অন্তর্ভুক্ত ছিলে, তখন যদি প্রশ্ন করেন কিসের অন্তর্ভুক্ত ছিল, অনবৈধদের, যখন অবহিতদের তখন যখন আনসার আসতেছে, তখন এটা নসব ফর্মে চলে আসতেছে, ঠিক আছে? তো এখানে কিছু কিছু জটিল বিষয় থাকবে। আমরা যে একেবারে সব পেরে যাব, নট নেসেসারি, আমরা চেষ্টা করব, কারণ এটাকে ইজি হতে হবে। যতই আমরা আরবি ব্যাকরণ শিখবো ইনশাল্লাহ, তখন এগুলো আরও ক্লিয়ার হবে। আরও সিম্পল বাক্যটা দেখেন, ইউসুফ তার পিতাকে বলল। তাহলে এখানে কাজটা হচ্ছিল বলল, বললটা যদি হয় কাজ, এটা হচ্ছে ফেল। তাহলে ফেল হল ইউসুফ তার পিতাকে, তাহলে ইউসুফ একটা ইসম, একটা ব্যক্তির নাম, তার একটা সর্বনাম, পিতাকে আরেকটা ইসম। তাহলে এখানে যাচ্ছে একটা ফেল, তিনটা ইসম আছে, কোনো হরফ এখানে নাই। এটা হলো একটা ডায়াগনোসিস, ইসম ফেল হরফ, এটার ডায়াগনোসিস হচ্ছে এটা। মানে আমরা দুইটা এক্সারসাইজকে একসাথে ব্লেন্ড করতেছি। এখন আমরা এই ইসমগুলোকে আমরা বলবো যে যেখানে তিনটা ইসম আছে, এই তিন ইসমের রোল কি, কোনটা রাফা, কোনটা নাসব, কোনটা জার। ফেল যখন হচ্ছে, ফেলকে যখন বললো, কে বললো? ইউসুফ বললো। ইউসুফ যেহেতু বলছি, ইউসুফ শব্দটা এখানে কি হবে? রাফা। তাহলে আমরা যখন পেলাম, পাশাপাশি তার শব্দটা যখন আপনি পেলেন, তারটা বেসিক্যালি সম্বন্ধ নির্দেশ করতেছে, তাহলে তার সম্বন্ধ নির্দেশ করলে এটা হচ্ছে জার হবে। আর পিতাকে, এটা হয়ে যাবে আমাদের নসব, ঠিক আছে? জার শব্দটা খুব
যখনই কোনো সম্পর্কর মধ্যে দেখবেন ইসম, তখন হচ্ছে এটা কি হয়ে যাবে, জার হয়ে যাবে। আর ইউসুফ বলল, কাকে বলল, পিতাকে বলল, যখন এই আনসারটা দিচ্ছে কাকে বলল ডিটেইল, তখন হচ্ছে এটা নসব হয়ে যাবে। তো বেসিক্যালি এইটাই, যেমন এখানে আমরা এই আবার ফিরে যাই আমাদের টেক্সটের মধ্যে, আপনি এবার আসেন রাফা নাসব জারের এক্সারসাইজটার মধ্যে। এখানে আমরা যেমন একটা বাক্য নীল, বেশ কয়েকটা বাক্যের এক্সাম্পল দিচ্ছিলাম। আল্লাহ আকাশসমূহ সৃষ্টি করেছেন, এটা একটা বাক্য। কাজটা কি, সৃষ্টি করেছেন। প্রথমে আমরা এটার কর্তাকে বের করার জন্য প্রশ্ন করব, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ শব্দটা এখানে রাখা। কি সৃষ্টি করেছেন? আকাশসমূহ। আকাশসমূহটা হচ্ছিল নাসব। এরপরে দেখেন, আমি গতকাল বাইরে দ্রুত জুস পান করেছিলাম। পান করেছিলাম, এটা হচ্ছিল কাজ। প্রথম প্রশ্ন, কে পান করেছিল? আমি। তাহলে আমি শব্দটা এখানে রাখা। এবার অনেকগুলো প্রশ্ন আসছে, কি পান করেছিল? জুস, এটা একটা নসব। কখন পান করেছিল? গতকাল, এটা আরেকটা নসব। কিভাবে পান করেছিল? দ্রুত, এটা আরেকটা নসব। কোথায় পান করেছিল? বাইরে, এটা হচ্ছে আরেকটা নসব। তাহলে এরকম একটা ক্রিয়াবাচক শব্দকে যখন আপনি কর্তা কাজটা বের করতেছেন, পাশাপাশি সেটাকে একটা প্রশ্ন করে কর্তাটা বের করে ফেলতেছেন, বাকি যে শব্দগুলো এই শব্দগুলো বেসিক্যালি কি হবে, ডিটেইল নসব হবে। তো সেই নসবগুলোর মধ্যে যদি কোনো সম্পর্ক নির্দেশ থাকে, সেটা হয়ে যাবে জার। এই যে এক্সারসাইজটা, এটাকে আপনাকে বারবার করে এটার মধ্যে দখল আনতে হবে, বাংলা বাক্য বুঝে বুঝে, ইংরেজি বাক্য বুঝে বুঝে। তাহলে রাফা নসব জারের প্র্যাকটিক্যাল কনসেপ্টটা আমরা বুঝতে পারবো, সেটা জরুরি। সেটার জন্য আমরা যে বাক্যগুলো বুঝি সেখান থেকে আমরা এক্সারসাইজ করছি, লিঙ্কটা আমি দেখাচ্ছি। একইভাবে দেখেন, এখানে আরও একটা এক্সারসাইজ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইসলাম শিক্ষা দিয়েছিলেন। কাজটা হচ্ছে ইসলাম শিক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, এবার আপনি আসেন, কে ইসলাম শিক্ষা দিয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হচ্ছিল কর্তা। কাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছিলেন? আমাদের। আমাদের কি শিক্ষা দিয়েছিলেন? ইসলাম। তাহলে আমাদের একটা ডিটেল, ইসলাম ডিটেল, তাহলে এইগুলো হচ্ছে নসব। তাহলে এইভাবে বিষয়টা আসে। এবং আপনার যখন জারের বিষয়টা, যেমন আমরা বলছিলাম আল্লাহর ঘর, হাউস অফ আল্লাহ, এর আগে যেটা আসবে সেটা হচ্ছিল নসব, জার হয়ে যাবে। আল্লাহ রসুল, রসুল অফ আল্লাহ, ইংরেজিতে অফের পরে যেটা আসবে, মালিকানা যার কাছে থাকবে সে হয়ে যাবে জার। আমার কলম, তোমার কলম, নাবিলের বাড়ি, নাজিবের গাড়ি, হ্যাঁ, এই জিনিসগুলো আসবে, তখন একটা জারের সম্পর্ক এখানে আসবে। তো সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করতেছি, সেটাই আমরা এক্সারসাইজে আমাদের সূরা ইউসুফের আয়াতগুলোতে দেখার চেষ্টা করছি। এরপরে আসেন এই 4 নম্বর আয়াতের দ্বিতীয় একটা বাক্য, সিম্পল বাক্য আমরা বের করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে। তাহলে আপনি যদি দেখেন যে কাজটা কি, দেখেছি, দেখেছিটা হচ্ছিল আমাদের ফেল। তাহলে দেখেছি, আমিটা কি? আমিটা হচ্ছিল আমাদের এখানে ইসম, একটা সর্বনাম। 11টি একটা নাম্বার, এটা একটা ইসম। নক্ষত্র একটা জিনিসের নাম, ইসম। সূর্য ইসম। ওটা হচ্ছে কানেক্টার, এটা হচ্ছিল হরফ। চাঁদকে, এটা হচ্ছিল ইসম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ফেল পেলেন আর ইসম পেলেন। এখন ফেলকে জিজ্ঞাসা করলেন, দেখেছি, কে দেখেছে? আমি দেখেছি। আমি দেখেছি, এটা হয়ে যাবে রাফা। আর ইসম যা কিছু আছে সবগুলো ন্যাচারালি কি হবে, এই ক্রিয়া বাক্যে নসব হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি খেয়াল করেন কোনো সম্পর্কিত কোনো রকম শব্দ আছে কিনা, নাই। 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে, তাহলে সবগুলো হচ্ছিল আপনার নসব ফর্মুলাটা এখানে। তাহলে আমরা ইসম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা, এটা বের করার পরে তারপরে ইসমগুলো কি স্ট্যাটাসে আছে, শুধু ইসম, সেটাকে আমরা এখানে ডিনোট করতে চেষ্টা করতেছি। এরকম এক্সারসাইজ। এরপর আসেন আমরা বলি পরের সিম্পল বাক্যত, আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সেজদাবনত অবস্থা। মানে সেজদাবনত অবস্থা মানে তারা আমাকে সেজদা করতেছে, এরকম একটা। তাহলে সেজদাবনত অবস্থায় এটাকে যেহেতু একটু ক্রিটিক্যাল ফেল, তাহলে এখানে আপনাকে বিষয়টা প্রথম দেখতে হবে, কি বিষয়? দেখেছি। দেখেছিটা হচ্ছিল ফেল। আমি ইসম, তাদেরকে এটা প্রোনাউন হিসাবে ইসম, আমার এটাও একটা ইসম, প্রতি এটা কিন্তু হরফ, সেজদা বনত অবস্থা এটাও ইসম, অবস্থা এটাও একটা ইসম। তাহলে এবার এটা যদি দেখেন, তাহলে কাজটা কি দেখেছি, কে করেছে কাজটা? আমি করেছি, ঠিক আছে।
তাহলে ন্যাচারালি বাকিগুলো কি হবে, নসব হওয়ার কথা। এখানে দেখেন আমার শব্দটা কিন্তু বাই ডিফল্ট এটা হচ্ছিল জারের মতো সমান, আমার প্রতি, ঠিক আছে, এবং সেটা হরফের পাশে আছে, সেটা জার। তাদের কে থাকলে সাধারণত এটা কি হয়ে যায়, নসব হয়ে যায়। শেষ নবম অবস্থায় এটাও কিন্তু আরেকটা নসব। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে রাফা, নসব, জার, নসব আপনি পাচ্ছেন। এই এক্সারসাইজটা আমরা করতে থাকি। 5 নম্বর আয়াতে দেখেন বললেন সে বলল, বললটা হচ্ছে আমাদের ফেল, একদম সিম্পল। কে বলল, সেটা হচ্ছে প্রোনাউন হিসাবে, সর্বনাম হিসাবে ইসম। তাহলে কে বলল, সে বলল, অতএব এখানে শুধুমাত্র সেটা হচ্ছে রাফা, আর কিছু নেই। ছোট্ট একটা সেন্টেন্স। 2 নম্বর বাক্য, তুমি আমার ভাইদের নিকট, তুমি তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না। তাহলে এখানে যতগুলো শব্দ আছে, দিও না এটা হচ্ছিল আমাদের ফেল। তুমিটা ইসম, তোমার, তুমির আরেকটা ভার্সন, ঠিক আছে। তা ওইটা যেমন আমি, আমাকে, আমার, তুমি, তোমাকে, তোমার, একই বিষয়। ভাইদের এটাও ইসম, নিকট এটা হল তোমার ইসম, স্বপ্নের ইসম, বর্ণনা ইসম। দিও না, কে দিও না, তুমি দিও না, অতএব এটা হচ্ছে রাফা। তাহলে রাফা পেয়ে গেলেন। বাকিগুলো ন্যাচারালি কি নষ্ট হওয়ার কথা, কিন্তু এখন চেক করতে হবে যার আছে কিনা। যারটা হচ্ছিল তোমার, যখন বললেন এটা কিন্তু বাই ডিফল্ট শব্দের অর্থ অনুযায়ী সে একটা সম্পর্ক নিতে, তোমার ভাইদের, অতএব এটাকে কি হয়ে যাবে, এটা যার হয়ে যাবে। ভাইদের, আবার তোমার আরেকটা তোমার আছে, এটাও যার হবে। স্বপ্নের, এর আছে, তোমার স্বপ্নের এর যদি থাকে এটাও যার হবে। বর্ণনা এটা নসব, ঠিক আছে। ভাইদের এটাও নসব। তাহলে দেখা যাচ্ছে নসবের সাথে যার পেয়ার হয়ে আসতে পারে, নসবের সাথে রাফার সাথেও আসতে পারে। তাহলে এগুলো কিন্তু বুঝে বুঝে যেখানে সম্পর্ক নির্দেশ করছে, যেমন ধরেন তোমার স্বপ্নের বর্ণনা, এটা একটা কিন্তু 3টা শব্দ মিলে একটা স্বপ্নের বর্ণনা। কার বর্ণনা, স্বপ্নের বর্ণনা। কার স্বপ্ন, তোমার স্বপ্ন। তাহলে ওনারশিপ আছে, বর্ণনাটার ওনার হচ্ছিল স্বপ্ন, স্বপ্নটার ওনার হচ্ছে তুমি। তাহলে সেভাবে এই 3টা শব্দ মিলে কিন্তু একটা রিলেশন তৈরি হচ্ছে, তোমার স্বপ্নের বর্ণনা। সেজন্য বর্ণনা শব্দটা হচ্ছিল এখানে নসব। যখনই এটা স্বপ্নের সাথে রিলেটেড হচ্ছে তখন এটা স্বপ্নটা যার হয়ে যাচ্ছে, আর যখন তোমার শব্দটা স্বপ্নের সাথে রিলেট হয়ে যাচ্ছে তখন তোমার শব্দটা এখানে যার হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যেখানে কোনো সম্পর্ক নির্দেশ হবে, যে সম্পর্কটা তৈরি করবে, যে হচ্ছিল মেজর, তাকে আমরা এখানে কি বলবো, যার বলবো। হ্যাঁ বলেন। স্যার তোমার ভাইদের এই দুইটাই কি যার হবে না? না, ভাইদেরটা হচ্ছিল, হ্যাঁ তোমার ভাইদের হবে, সেটা আরেকটা কনসেপ্ট হবে। নিকটের পাশে আছে যেহেতু সেটা এটা যার হবে, ঠিক আছে। সেটাও ভালো মার্কিং, এটা একটু অ্যাডভান্স, তো সেক্ষেত্রেও আপনি এটাও যার হয়ে যাবে। কারণ এটা আরেকটা কনসেপ্ট আছে যে হরফের সাথে যেটা থাকে সেটা যার হয়ে যাবে। নিকট যেটা আছে, নিকটের সাথে যেহেতু ভাইদের আছে সেজন্য এটা যার হয়ে গেছে। কিন্তু তোমার ভাইদের নর্মালি এটা হইতে পারে, সেটাও একটা বিষয় আছে, সেটা কনসিডারেশন নিতে পারেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হয়েছে কি, এটা তো সম্বন্ধ পদ হচ্ছে, সম্বন্ধ পদ দুইটা একসাথে মিলে তো মানে কি যার হবে না? না না, সম্বন্ধ পদে যেমন বর্ণনাটা মাথায় আছে সে কিন্তু নসব। বর্ণনার সাথে সম্বন্ধ হচ্ছে তো স্বপ্নের, স্বপ্নের সাথে তোমার, এখানে কিন্তু বর্ণনাটা নসব হচ্ছে। আর এখানে যখন ভাইদের আগে নিকট আছে, নিকট এটাকে ভাইদেরকে কি করে দিচ্ছে, যার করে দিচ্ছে, সেটার আর একটা অ্যানালাইসিস আছে। তো যাই হোক, এখানে আমাদের একটু 19-20 হবে, কোনো অসুবিধা নাই, আমরা চেষ্টা করি। কেননা আরও একটু কনসেপ্টটা শিখলে আমাদের কাছে কেন এটা রাফা হবে, কেন এটা যার হবে, ইজি হয়ে যাবে। তবে এটাও ভালো অবজারভেশন, সেটাও হলো নিকটের পরে আছে, সাথে সাথে এটা যার হবে, এবং তোমার ভাই যেহেতু ওনার, সেক্ষেত্রে সেই জন্য তোমারটা যার হবে। নিকটটা ভাইদেরটা এই জন্য যার হবে যেহেতু নিকটের পরে আছে, নিকটের সাথে রিলেটেড। আর তোমার ভাইদের ওনারশিপ যেহেতু তোমার, সেক্ষেত্রে তোমারটা এখানে যার হবে। ইনশাল্লাহ এটা দেখা যাবে ইনশাল্লাহ। এরপর আছেন 3য় বাক্য, তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। তারা এটা প্রোনাউন ইসম, তোমার এটাও প্রোনাউন ইসম, বিরুদ্ধে এটাও ইসম, গভীর এটাও ইসম, ষড়যন্ত্র করবে এটা হচ্ছে ফেল।
এবার ফেল ষড়যন্ত্র করবে, কে করবে? তারা ষড়যন্ত্র করবে, এটা হচ্ছে রাফা। তোমার বিরুদ্ধে, ঠিক আছে, তোমার শব্দ যখন দেখতেছেন সাথে সাথে এটা হয়ে যাবে কি? যার। বিরুদ্ধে শব্দটা তখন আসবে নসব, আর গভীর অ্যাডভার্ব হিসাবে এটা নসব, ঠিক আছে। এই জন্য আগেরটার মধ্যে দেখেন তোমার ভাইদের, তোমার বিরুদ্ধে, এখানে বিরুদ্ধে শব্দটা নসব হবে, আর নিকটের জন্য ভাইদেরটা হচ্ছে। যাই হোক, এটা অ্যাডভান্স অ্যানালাইসিস, সেটা আমরা ইনশাআল্লাহ দেখব। ওয়ালাইকুম আসসালাম। এরপরে দেখেন পরের বাক্যটা হচ্ছে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। নিশ্চয়ই শব্দটা হচ্ছিল হরফ। এখন আমি বলে দিচ্ছি হরফ। আমি করতেছিলাম হ্যাঁ, কথা ভেঙে যাচ্ছে, আপনার মাইক্রোফোনটা ঠিক করেন। আচ্ছা, ফিরে আসবো ইনশাল্লাহ। এখানে নিশ্চয়ই হরফ, এটা কেন বললাম হরফ? এখন হরফটা যদি আপনি নিশ্চয়ই যদি বলেন, এটা কিন্তু নিশ্চয়ই বলার সাথে সাথে এটা কিন্তু ইনকমপ্লিট। হ্যাঁ, আপনার আমার মধ্যে প্রথমে আরেকটা ঝামেলা হবে অনেক ক্ষেত্রে, এই বাংলা বাক্যের মধ্যে আপনি কোনটা হরফ কোনটা বিশেষণ সেটার মধ্যে একটু কনফিউশন হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। তো সাধারণত নিশ্চয়ই ইটসেলফ ইনকমপ্লিট, নিশ্চয়ই শয়তান কমপ্লিটনেস আছে, ঠিক আছে, নিশ্চয়ই শয়তান একটা কমপ্লিটনেস আছে, তাহলে সেজন্য এটা হরফ। আর শয়তানটা এখানে হচ্ছিল ইসম, মানুষের এটাও ইসম, প্রকাশ্য এটাও ইসম, দুশ্মন এটাও ইসম। এটা হচ্ছিল একটা ইসমবাচক শব্দ, এখানে কোনো রকম ফেল নাই। অতএব আমরা তেমন অ্যানালাইসিস করব না, শুধুমাত্র এখানে যার আছে কিনা সেটা চেক করে দেখব। মানুষের এর যেহেতু আছে, এখানে হচ্ছে একটা ওনারশিপ আছে, সেই জন্য এটাকে যার হয়ে যায়। মানুষের প্রকাশ্য শত্রু দুশ্মন, ঠিক আছে। তারপর আপনি বলতে পারেন দুশ্মনের সিফা মানে বিশেষণ হতে পারে প্রকাশ্য, হ্যাঁ, সেভাবেও আপনি দেখতে পারেন। কেননা বাংলা বাক্যের মধ্যে, ইংরেজি বাক্যের মধ্যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলো কিন্তু আপনাকে মার্ক করতে হবে। এই জন্য আমরা বলছিলাম এই বিষয়ে যদি আমাদের পারসেপশন ক্লিয়ার না থাকে, আমি কোনোভাবে আরবি গ্রামার শিখতে পারবো না। এবং অনেকের ক্ষেত্রে যেটা হয়, এটা আমার অবজারভেশন, মানে কিছুটা বুঝ থাকতে হবে। সব যে একেবারে গ্রামার 100% আমাদের মাথায় ঢুকে যাবে, নট নেসেসারি। কিছুটা নিজের ভাষার গ্রামারটা নিয়ে যদি একটু চিন্তা করি, তাহলে আমরা রিলেট করতে পারবো, আদারওয়াইজ এটা কিন্তু ডিফিকাল্ট হবে। অতএব আমরা ভুলে গেছি সবাই, কেননা এখন গ্রামার দেখে কেউ বাংলাও বলি না, ইংরেজিও বলি না। অতএব এটা ভুলে গেছি, কিন্তু বাংলা ইংরেজি বাক্য সুন্দর করে বলতেও পারছি, লিখতেও পারছি, গ্রামারও চিন্তা করছি না। কিন্তু যখনই আমাকে আরবি শিখতে হবে, কেন আরবি ব্যাকরণ যখন শিখতেছি, আমরা এগুলোই কিন্তু ঘুরে ফিরে শিখবো, এবং সেটাকেই আমরা বোঝার চেষ্টা করতেছি। প্রথমে আরবি বিষয়গুলো আমরা কিভাবে বোঝা যাবে, ঠিক আছে। এরপরে আসেন আমরা একজন ভাই এখানে বর্ণনা শব্দটাকে ফেল বলতে চাচ্ছেন, তো সেটাও একটা গ্রে এরিয়া। তোমার স্বপ্নের বর্ণনা দিও না, বর্ণনা দিও না, এটা একটা ফেল হতে পারে, ঠিক আছে। তোমার স্বপ্নের, হ্যাঁ, সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বর্ণনা দিও না, সেভাবেও ফেলটা আসতে পারে, সেটাও হতে পারে। আচ্ছা, এরপরে আসেন আমরা 6 নম্বর আয়াতে আসি। এইভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন। তাহলে এইভাবে এটা হলো একটা ইসম, তোমার এটা একটা সর্বনাম হিসাবে ইসম, রব এটা হচ্ছে একটা ইসম, তোমাকে এটাও একটা ইসম, মনোনীত করবেন এটা হচ্ছে একটা ফেল, ঠিক আছে। মনোনীত করবেন এটা একটা ফেল। তাহলে এই মনোনীত করবেন, কে মনোনীত করবেন? রব, রাফা। কাকে মনোনীত করবেন? তোমাকে, নসব, ঠিক আছে। কিভাবে? এইভাবে, নসব, তোমার, যার। খুব সুন্দর একটা সেন্টেন্স আমাদের বোঝার জন্য। মনোনীত করবেন, কে করবেন? রব করবেন। কাকে করবেন? তোমাকে করবেন। কিভাবে করবেন? এভাবে করবেন, ঠিক আছে।
রবের ওনারটাকে তুমি, অথচ জন্য তোমার, তাহলে এখানে রাফার সাথে যা ম্যাচ করে আসতেছে। ঠিক আছে, এটাও একটা ছোট্ট বাক্য ওখান থেকে। তারপরে বাক্যটা দেখেন, বেসিক্যালি এখানে তোমার স্বপ্নের ব্যাখ্যা, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। এখানে ট্রান্সলেশনের মধ্যে তিনি শব্দটা নাই, সেটা আমরা দেখব ইনশাল্লাহ। তো আমি এখানে তিনিটা বসায় নিলাম সুবিধার জন্য, যে তিনি শব্দটা হচ্ছে এখানে লুকায়িত থাকলে এই দিবেন বলে, এই দিবেনের মধ্যে এটা তিনিটা ঢুকে আছে। আরবির সাথে বাংলার একটা খুব সুন্দর যোগাযোগ আছে এখানে, যখন ফেল করব তখন আমরা দেখবো ইনশাল্লাহ। তাহলে তিনি এটা একটা ইসম, তোমাকে ইসম, দেখেন কত সর্বনাম ব্যবহার হচ্ছে। এই সর্বনামই আমাদের নেক্সট লেসন ইনশাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন, এটা হচ্ছে আমাদের ফেল। তাহলে শিক্ষা দিবেন ফেল, কে শিক্ষা দিবেন? তিনি শিক্ষা দিবেন। তিনিটা হচ্ছে এখানে রাফা। কাকে শিক্ষা দিবেন? তোমাকে শিক্ষা দিবেন, নসব। কিসের শিক্ষা দিবেন? ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? স্বপ্নের ব্যাখ্যা। অতএব স্বপ্নের ব্যাখ্যা যেহেতু স্বপ্নের এর যেহেতু আছে, এটা হচ্ছিল যার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে বিষয়টা আসবে, স্বপ্নের ব্যাখ্যা। তৃতীয় বাক্যটা দেখি, তিনি তোমার উপর ও ইয়াকুবের পরিবারের উপর তার নিয়ামত পূর্ণ করবেন। তিনি, এটা হচ্ছে ইসম, সর্বনাম হিসাবে ইসম। তোমার, এটাও একটা ইসম। উপরে, এটা একটা হরফ। ও, এটা একটা হরফ। ইয়াকুবের, এটা হচ্ছিল ইসম। পরিবারের ইসম। উপর, এটা একটা হরফ। তার, এটা একটা ইসম। নিয়ামত, এটা একটা ইসম। পূর্ণ করবেন, এটা একটা ফেল। পূর্ণ করবেন, কে পূর্ণ করবেন? তিনি পূর্ণ করবেন, রাফা। তোমার উপর, এই যে উপর যেহেতু হরফ আছে, হরফের সাথে তোমার শব্দটা এখানে ন্যাচারালি আমাদের কি চলে আসতেছে? যার চলে আসতেছে। উপরের আগে পরিবারের, যার। ইয়াকুবের, পরিবারের ওনারটা হচ্ছিল ইয়াকুব, যার। কি পূরণ করবেন? নিয়ামত। কার নিয়ামত? তার নিয়ামত। যা। আরবি দিয়ে আরবি বোঝানো ডিফিকাল্ট, কেন আরবি আমরা বুঝি না। ঠিক আছে না? একজন প্রশ্ন করছেন আরবি দিয়ে আরবি বোঝা যাবে কিনা। আরবিটাতে আমরা বুঝি না, আমরা আরবি বোঝার চেষ্টা করছি। অতএব আমরা যে জিনিসটা গ্রুপ করার চেষ্টা করতেছি সেটা হচ্ছিল, আমরা বাংলা দিয়ে বোঝার চেষ্টা করতেছি আরবি গ্রামারের যে ডেফিনেশনগুলো, যে টার্মটা, সেটা বোঝার চেষ্টা করতেছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা বাংলা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন তাদের জন্য, অলরেডি পড়াশোনা করছেন, এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্য। কেন এক একজন এক এক স্টাইলে, কেন আমরা ধরে নিচ্ছি আপনি বাংলা জানেন, ইংরেজি জানেন। ঠিক আছে, এটা কিন্তু টোটালি আলাদা গ্রুপ। আর যারা একেবারে বাংলা ইংরেজি জানেন না, ডে ওয়ান থেকে মিক্স আপ করে আরবি বাংলা ইংরেজি শিখছেন, তাদের কিন্তু প্রসিডিউর টোটালি আলাদা। ঠিক আছে, তো এখানে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি, বেসিক্যালি এরকম একটা টেক্সট ডেভেলপ করা দরকার, যেটা আমরা হয়তো আল্লাহ যদি কবুল করেন আমরা করব। সেটা হচ্ছিল আরবি গ্রামারের আলোকে বাংলা গ্রামারটাকে আপনাকে লেআউট করতে হবে। সেটা যদি করা যায় তাহলে একটা রিলেশনটা কুইকলি, দুইটা গ্রামারের সাথে যদি আপনি লিঙ্কটা যদি কুইক করতে পারেন, তাহলে সেটারই প্রচেষ্টা হিসেবে আমরা বেসিক্যালি আজকের এক্সারসাইজটা করছি। কারণ আমরা বাংলাটা বুঝি, বাংলাটার বুঝ অনুযায়ী আরবির যে ডেফিনেশনটা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি কোনটা রাফা হতে পারে, কোনটা নসব হতে পারে, কোনটা জার হতে পারে, এবং সেটা কিভাবে হবে, এই রিলেশনটা একবারে যেহেতু আমরা ভাষাটা বুঝি। তো সেটাই একটা এক্সারসাইজ। আপনি যদি যত করবেন কনফিডেন্স বাড়বেন, এবং আমার এক্সপিরিয়েন্স এটা পরবর্তীতে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে। কারণ আমরা পরবর্তীতে এখানে কি আনবো? আরবি টার্মগুলো নিয়ে আসবো, আরবি শব্দগুলো নিয়ে আসবো। তখন দেখবো যে আরবিতে এটা কিভাবে লেখা হয়, বাংলায় কিভাবে অনুবাদ করা হয়। সেখানে মডেলটা আপনি সবসময় মনে রাখেন। ইংরেজির ক্ষেত্রে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম,
আমি এটাকে আপনার মাথায়, এটা আমাদের মাথায় ঢোকা দরকার, এই জন্য আমি একটু লিখি। যদি ইংরেজিতে আপনি লেখেন হোয়াট ইজ ইয়োর নেম, এটাকে যদি শব্দার্থে বাংলা করেন তাহলে কি হবে? এটার বাংলা হবে কি হয় তোমার নাম। কি হয় তোমার নাম, হোয়াট ইজ ইয়োর নেম, এটা আপনি ইংরেজি থেকে বাংলা করেন। কিন্তু আপনি কি এভাবে লেখেন? আমরা বলি কি তোমার নাম কি। তাহলে কিভাবে আপনি লিখলেন তোমার নাম কি? শব্দার্থে বাংলা হচ্ছিল কি হয় তোমার নাম, তোমার নাম কি। এই জায়গাটা আসলে যেমন আমরা ইংরেজিতে সলভ করছি, কিভাবে সলভ করছি আমরা জানি না। এখন আমরা রিভার্স হতে চেষ্টা করতেছি, যে আমরা দেখার চেষ্টা করতেছি যে বাংলায় এগুলো কিভাবে লেখা আছে, তারপর আরবিটাকে ম্যাচ করে এটা রিওরিয়েন্টেশনগুলো আমাদের দেখতে হবে। না হলে এন্ড অফ দি ডে আমি আরবিটাকে কিন্তু বাংলায় প্রসেস করি। আপনি যখন অনুবাদ পড়েন বা আপনি আরবি শিখেন, আরবি শব্দগুলোকে নিয়ে এসে আপনি কি করতেছেন, একটা প্রসেসিংয়ের মাধ্যমে আনতেছেন। এই প্রসেসিংটা ট্রিকি প্রসেসিং। তো সেজন্য আমরা দুইটাকেই প্যারালালি রাখার চেষ্টা করতেছি। তা আমরা বাংলা বুঝে আরবি টার্মগুলো বোঝার চেষ্টা করতেছি, যে বাংলা বাক্য এগুলো কীভাবে অ্যাপ্লাই হয়। তখন এরপরে যখন আরবিটা শিখবো তখন দেখবেন যে এটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আসেন 4 নম্বর বাক্য। আমরা দেখি তিনি তা পূর্বে পূরণ করেছিলেন তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসাকের উপর। তাহলে তিনি আমরা চিনি, এটা একটা সর্বনাম হিসাবে ইসম, এটাও তা ইসম, পূর্বেও ইসম, পূর্ণ করেছিলেন এটা ফেল, তোমার এটাও ইসম, পিতৃপুরুষ এটাও ইসম, ইব্রাহিম এটা ইসম, ও এটা কানেক্টিং হরফ, তারপর ইসাক এটা হলো ইসম, উপরে এটা হবার হরফ। তো এখন হচ্ছিল পূর্ণ করেছিলেন, কে পূর্ণ করেছিলেন? তিনি পূর্ণ করেছিলেন, রাফা। এরপরে আসেন, চলতে থাকবে তোমার শব্দ, তোমার পিতৃপুরুষ। তোমার যখন আপনি ধরলেন, আমি এগুলোকে পরে ধরবো, তোমার যখন ধরলেন, যেগুলো জার করার সেগুলোকে আমি জার করে দিই, কেন জার হচ্ছিল রিলেশনটা বলতেছে। তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, উপর এটার আছে ইসাক, ইসাকের যদি আমি ইসাকের উপর এটা জার হয়ে যাচ্ছে, ইসাকের সাথে ইব্রাহিম লিঙ্কড অবস্থায় আছে, সেটাও জার হয়ে গেছে। আর পিতৃপুরুষকেও একটা জার হয়ে যাবে, তোমার পিতৃপুরুষ ইব্রাহিম এবং ইসাক। এটা একটা জটিল বিষয় আছে, যাই হোক এটা আমরা পরবর্তী দেখব। পূর্বে এটাও হবে নসব, তা এটাও নসব হতে পারে, ঠিক আছে। যাই হোক এগুলো কিছু কিছু জটিলতা থাকবে, আমরা জাস্ট দেখার চেষ্টা করতেছি। এখানে 100% আমরা পারবো, নট নেসেসারি। তো এটা হলো দেখার চেষ্টা করি। তারপর শেষ বাক্যটা হচ্ছে নিশ্চয়ই তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয়ই এটা হচ্ছে হরফ, তোমার এটা হচ্ছে একটা ইসম, রব এটাও ইসম, সর্বজ্ঞ এটা একটা ইসম, প্রজ্ঞাময় এটা এখানে কোনো ফেল নাই, তোমার শব্দটা এখানে শুধু জার আছে। জাস্ট একটা এক্সারসাইজ আমরা করলাম, এটা আমরা করতে থাকবো এবং ইনশাল্লাহ এটাকে আমরা একটা বেস হিসাবে নিব। ইভেন যখন আমরা সেন্টেন্স পড়বো, ফ্র্যাগমেন্ট পড়বো, বারবার এখানে ফিরে আসবো। আমরা বেসিক্যালি বারবার এই বাংলা ট্রান্সলেশনে ফিরে আসব, তখন অনেক কিছু আমাদের কাছে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হরফ অ্যান্ড জার? হরফ হচ্ছিল এক ধরনের শব্দ, আমরা 3 ধরনের শব্দ, ইসম হরফ ফেল। আরবি ব্যাকরণে আরবি শব্দমালার মধ্যে এখানে ডিভিশনটা হচ্ছিল, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছিল ইসম ফেল হরফ। সেই ইসম ফেল হরফের মধ্যে হরফ হচ্ছিল অব্যয়, বাংলাকে যা অব্যয় বলতে পারেন। একদম প্রথম ডেফিনেশনে আসেন, আমরা যদি বাংলা আরবি বাক্যে আসি, আরবি বাক্যে যদি আসেন তাহলে ইসম ফেল হরফ 3টা ভাগে বিভক্ত। এটা হচ্ছে শব্দের ধরন, এটা একটা বিষয় যে ইসমের ডেফিনেশন আমরা জানি, ফেলের ডেফিনেশন জানি। হরফ হচ্ছিল এমন একটা শব্দ যেটা ইন্ডিভিজুয়ালি কোনো অর্থ মিন করে না,
যেমন এখানে বাংলা শব্দের মধ্যে দেখেন প্রতি, হতে, মধ্যে। আপনি যদি বলেন প্রতি, প্রতি বলে যদি দাঁড়ায় যান তাহলে সবাই বলবে যে প্রতি মানে এটা তো কী হলো। এখন আপনি যদি বলি তার প্রতি, আপনি বুঝলেন তার প্রতি। তারপর দেখেন হতে, হতে বলে দাঁড়ায় গেলে হলো না, তখন বলতে হবে মসজিদ হতে, তখন আপনি বুঝলেন যে এটা মিনিংফুল। তাহলে হরফ হচ্ছিল ওই ধরনের একটা শব্দ, ঠিক আছে, এটা হচ্ছে হরফ। আর যার যে বিষয়টা আমরা বললাম এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন। একটা ইসমের তিনটা স্ট্যাটাস হতে পারে, রাফা, নসব, জার। রাফা কর্তৃকারক, নসব সম্বন্ধকারক, জার হচ্ছিল রাফা হচ্ছিল কর্তৃকারক, নসব হচ্ছিল কর্মকারক, সম্বন্ধ কারক হচ্ছিল জার। সেটা হচ্ছে আরেকটা বিষয়। এবং দুইটা মিলে হরফ জার বলে একটা কথা আছে, পরবর্তীতে আমরা পড়বো, এটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু আপাতত আমরা এটা বলি নাই। আমরা বলছি যে প্রথমে একটা কনসেপ্ট, আপনি যে কোনো বাংলা অথবা ইংরেজি শব্দ দেখেন বাক্যের মধ্যে, দেখার পরে আপনি চিন্তা করেন এটা কি রাফা নাকি নসব অথবা জার। এটা হলো আমাদের এখানে যে ডেফিনেশনগুলো দেওয়া আছে সেটার আসপেক্টে চিন্তা করে দেখেন যে এটা কী হয়। যেখানে অ্যাকুরেট হবে নট নেসেসারি, সেখানে কিছু ভ্যারিয়েশনস আছে, তো আপনি আপাতত একটা ধারণা করতে পারবেন যে এটা রাফা অথবা নসব অথবা জার। এটা একটা লেসন। সেকেন্ড লেসন হচ্ছিল ইসমের ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম যে ইসমের অবস্থার মধ্যে তিনটা অবস্থা আছে, সেটা হচ্ছিল রাফা, নসব, জার। রাফা কখন হবে? যে কাজটা করে সে হচ্ছে রাফা, যে যার উপর কাজটা করা হয় সে হচ্ছে নসব, এবং কোনো সম্পর্ক নির্দেশ হলে সে হবে জার। তো আলহামদুলিল্লাহ, তো আমরা একটা এক্সারসাইজ আমরা দেখলাম, আপনারা ইন পার্সন এই এক্সারসাইজটা দেখবেন ইনশাল্লাহ। আমি এটার শিটটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো। এগুলোর সাপোর্টিং কতগুলো এক্সারসাইজ এখানে আছে, যেমন আরও সিম্পল এক্সারসাইজ দেখেন, এগুলো আমাদের শিটের মধ্যে আছে। যেমন বলা হচ্ছে আমার শিক্ষক নিয়মিত চকলেট দুধ পান করেন। পান করেনটা হচ্ছে আমাদের এখানে ফেল, কে পান করেন, সেখানে শিক্ষক, রাফা, ঠিক আছে। তারপর হচ্ছে নিয়মিত, চকলেট, দুধ, এগুলো সবগুলো নসব হয়ে যাচ্ছে। আমার যেহেতু একটা সম্পর্ক নির্দেশ করতেছে, এটা শিক্ষকের সাথে আছে, এটা জাত, ঠিক আছে। তো এইভাবে আপনি এটা চেষ্টা করে দেখেন। এগুলো দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি রাফা, নসব, জার বের করেন যে ইসমগুলো এখানে ব্যবহার হচ্ছে, আর একটা হচ্ছে ইসম ফেল হওয়ার। যেমন এখানে আমরা বললাম আমার একটা ইসম, সর্বনাম হিসাবে ইসম, শিক্ষক একটা জেনেরিক নাম হিসেবে ইসম, নিয়মিত একটা অ্যাডভার্ব হিসেবে ইসম, চকলেট, দুধ এটাও একটা ইসম, চকলেট একটা ইসম, দুধ একটা ইসম, আবার দুইটা ইসম মিলে বিশেষণ হয়ে গেছে। দুধটা কীরকম? চকলেট দুধ, তাহলে দুধটা যদি বিশেষ্য হয়, চকলেটটা হচ্ছিল বিশেষণ, তাহলে দুইটাই কিন্তু ইসম। পান করেন, এই পান করেন এটা হচ্ছিল একটা ফেল। তাহলে এভাবে আপনি প্রতিটা শব্দকে দেখলেন, দেখার পরে এটা হলো শব্দের মধ্যে ইসম ফেল হর বের করলেন। তারপর এবার নিচে আপনি লেআউট করেন যে এই বাক্যের মধ্যে যেগুলো আমি ইসম বলে এখানে লেআউট করলাম সেগুলো কি রাফা নাকি নসব অথবা জার, ঠিক আছে। জাস্ট এটা ফার্স্ট ডে ইন্ট্রোডাকশন এক্সারসাইজের। আপনারা করলে, যতক্ষণ না করবেন, আমি এখানে বললাম আপনি দেখে চলে গেলেন, এটা হবে না। এটা কিন্তু আপনাকে নিজ হাতে করতে হবে, একটা নিজের একটা বাক্য নিয়ে করতে হবে। কেন এই লেসনটা পার হয়ে গেলে তো আর পরের লেসনটা আমরা করব না, মানে এরপর অনুশীলনীটা আমরা করব না। তখন কি হবে, আপনি এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না হয়, পরের কনসেপ্টগুলো কিন্তু আপনার কাছে ভেজাল লাগবে। অর্থাৎ এটা একটা বেসিক জিনিস আমরা শিখছি, সেটা হচ্ছিল ইসম কোনটা, ফেল কোনটা, হর। আপাতত বাংলা ইংরেজি বাক্যে আমি শিখি। তারপরে যেগুলোকে ইসম হিসাবে আমি পাবো সেগুলোকে একটা ক্রিয়া বাক্য দেখবো আমরা, যেখানে ক্রিয়া বাক্য আপনি বুঝতে পারতেছেন কোনটাকে আমি ক্রিয়া বাক্য বলতেছি। একটা ক্রিয়াকে ঘিরে যে বাক্যটা গঠিত হচ্ছে, পান করলেন এটাকে ঘিরে। যেমন এখানে আমি আরও একটা বাক্য, জটিল বাক্য দেখাই, সেটা হচ্ছিল এখানে কি আছে কিনা দেখি এটা আমাদের এক্সাম্পল যদি থাকে। যেমন তিনি জানেন যে তার সন্তানরা এটি পছন্দ করে, কিন্তু তিনি তা বুঝতে দেন। তাহলে এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট বাক্য আছে। তিনি জানেন যে বলে বাকিটুকু হচ্ছে তিনি জানেনের সাথে সম্পর্কিত। তার সন্তানরা এটি পছন্দ করে, এটা ছোট্ট একটা বাক্য। কিন্তু তিনি তা বুঝতে দেন না, কিন্তু দিয়ে তিনি তা বুঝতে দেন না, এটা কিন্তু আরেকটা ছোট্ট বাক্য। তাহলে তিনি তা বুঝতে দেন না একটা ছোট বাক্য, তার সন্তানেরা এটা পছন্দ করে আরেকটা ছোট বাক্য। এই পুরা বিষয়টাকে, এই দুইটা বাক্যকে একসাথে করে তিনি জানেনের সাথে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এখানে কিন্তু আছে, তাই না, এগুলো বিষয় আছে। যেমন ধরেন এখানে সেন্টেন্স একটা দেখেন, আমি কোরআন পড়ছি, একটা ছোট্ট সিম্পল সেন্টেন্স। পড়ছি একটা কাজ, কি পড়ছি? কোরআন পড়ছি। কে পড়ছে? আমি পড়ছি। ওস্তাদ আমাকে সাহায্য করছেন,
সাহায্য করছেন, ফেল, কে সাহায্য করছেন? ওস্তাদ। কাকে সাহায্য করছেন? আমাকে। তাহলে এখানে আমি কর্তা হিসেবে আসছি, এখানে আমাকে কর্ম হিসেবে আসছেন, তিনি আমার ভুলগুলো সংশোধন করে দিচ্ছেন। কে সংশোধন করে দিচ্ছেন? তিনি। কি সংশোধন করছেন? আমার ভুলগুলো। তাহলে আমার শব্দটাই ভুলগুলোর সাথে সম্পর্কিত হচ্ছে কিভাবে? যার হিসাবে। অর্থাৎ এইভাবে ছোট ছোট সেন্টেন্সের মধ্যে আপনি এইগুলোকে মানে দেখার চেষ্টা করেন, করলে এই কনসেপ্টটা, তাহলে এই দুইটা এক্সারসাইজ থেকে আমরা দুইটা কনসেপ্ট বোঝার চেষ্টা করতেছি। আর বাংলা শব্দের মধ্যে বা আর বাংলা অথবা ইংরেজি শব্দের মধ্যে কোনটা ইসম, কোনটা ফেল, কোনটা হরফ, এটা হচ্ছে একটা এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছিল কোনটা রাফা, কোনটা নসব, কোনটা যা। একটা ক্রিয়া বাক্যের মধ্যে আমরা এখানে ইসম বাক্য যেখানে ক্রিয়া নাই সেই বাক্যটাকে আমরা এখানে কনসিডারেশন আনছি না, যেহেতু আমরা একটা অনুবাদ থেকে সেটাকে পিক করলাম। এখানে কিছুটা জটিলতা থাকবে, সেগুলো যখন গ্রামার শিখবো ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা প্রথম সেশনটা আমরা এখন এখানে ক্লোজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।